আচ্ছা, কখনো কি ভেবেছেন যে বরফে ঢাকা একটা বিশাল দ্বীপ হঠাৎ করে বিশ্ব রাজনীতির আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে? হ্যাঁ, আমরা গ্রিনল্যান্ডের কথাই বলছি। চলুন এই অবাক করা গল্পের গভীরে যাই, যেখানে একটা আস্ত দেশের দাম ঠিক করা হচ্ছে। ভাবা যায় খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিনা গ্রিনল্যান্ডের একটা দাম ঠিক করে দিয়েছেন। তার এই হিসেবটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়, যা পুরো ঘটনাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হল, ডেনমার্কের একটা দ্বীপের দাম নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের এত মাথা ব্যথা কেন? এর পেছনের আসল কারণটা কি হতে পারে? আসলে এই সব কিছুর শুরু হয় যখন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখান, আর ঠিক তখনই পুতিন তার এই হিসেবটা সামনে নিয়ে আসেন। তো পুতিন যে এই দামের হিসেবটা দিলেন, সেটার ভিত্তি কি? তিনি কিন্তু একটা ঐতিহাসিক ঘটনার কথা বলেছেন, আর সেটা হলো আলাস্কা কেনাবেচার ঘটনা। চলুন একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। সময়টা ছিল 1867 সাল। তখন আমেরিকা রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল বিশাল এক ভূখণ্ড, আলাস্কা। মানে এরকম বড়সড় জমি কেনার অভ্যাস আমেরিকার জন্য নতুন কিছু নয়। আর দামটা শুনলে তো আরও অবাক হতে হয়, মাত্র $7.2 মিলিয়ন। আজকের দিনে এই অঙ্কটা বেশ অবিশ্বাস্যই মনে হয়, তাই না? কিন্তু মুদ্রাস্ফীতির হিসেব করলে সেই সময়ের $7.2 মিলিয়ন মূল্য আজকের দিনে ঠিক কত হতে পারে? চলুন দেখি। হিসেব বলছে আজকের দিনের মূল্য প্রায় $158 মিলিয়ন কাছাকাছি, আর ঠিক এই অঙ্কটাকেই পুতিন তার হিসেবের ভিত্তি হিসেবে ধরেছেন। এবার চলুন একটা তুলনা করা যাক। আলাস্কার আয়তন হল প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার, আর গ্রিনল্যান্ড সেটা কিন্তু আরও বড়, প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার। আর ঠিক এই কারণেই পুতিনের হিসেব বলছে গ্রিনল্যান্ডের দাম হওয়া উচিত 200 থেকে $250 মিলিয়ন মধ্যে। কিন্তু প্রশ্ন হল, এই বরফে ঢাকা দ্বীপটার জন্য এত টানাটানি কেন? বরফের নিচে এমন কি গুপ্তধন লুকিয়ে আছে যার জন্য সবাই এত আগ্রহী? বিশেষজ্ঞরা বলছেন আসল খেলাটা হলো এর প্রাকৃতিক সম্পদ নিয়ে। ওই বরফের চাদরের নিচেই লুকিয়ে আছে দুষ্প্রাপ্য খনিজ পদার্থ, ইউরেনিয়াম, জিঙ্কের মতো মূল্যবান ধাতু, আর আছে বিশাল মৎস্য ভাণ্ডার। তার মানে বুঝতেই পারছেন, বিষয়টা শুধু সম্পদের নয়, এটা একটা বড় ভূরাজনৈতিক চাল। যদি গ্রিনল্যান্ডের এই সম্পদগুলোর উপর নিয়ন্ত্রণ পাওয়া যায়, তাহলে খনিজের বাজারে চীনের যে একাধিপত্য আছে সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করা সম্ভব হবে। তবে মজার ব্যাপার হল, গ্রিনল্যান্ড কেনার এই চেষ্টা কিন্তু এবারই প্রথম নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় আমেরিকা এর আগেও একবার এই চেষ্টা করেছিল। মানে গ্রিনল্যান্ডের প্রতি আমেরিকার এই আগ্রহটা কোনো হঠাৎ গজিয়ে ওঠা শখ নয়, বরং এটা তাদের একটা দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক প্ল্যানের অংশ। ঘটনাটা 1946 সালের। তখনকার মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানও কিন্তু গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সমস্যা হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন সারা বিশ্বে উপনিবেশ থেকে মুক্তির একটা জোয়ার চলছিল। সেই পরিস্থিতিতে এই প্রস্তাব আর এগোয়নি। আর ট্রুম্যানের অফারটাও কিন্তু কোনো ছোটখাটো অফার ছিল না, $100 মিলিয়ন, তা আবার সোনায়। এর বিনিময়ে তিনি গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। তাহলে দেখুন, ইতিহাস, সম্পদ আর ভূ-রাজনীতি এই সবকিছু মিলেমিশে আর্কটিক অঞ্চলে ক্ষমতার এক নতুন খেলা শুরু হয়ে গেছে। আর এই খেলার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রিনল্যান্ড। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় করি, কি দাঁড়ায়? প্রথমত, আলাস্কা কেনা সে ঐতিহাসিক উদাহরণ। দ্বিতীয়ত, গ্রিনল্যান্ডের বিপুল কৌশলগত সম্পদ। আর সবশেষে বিশ্ব রাজনীতির দাবা খেলায় প্রতিপক্ষকে একটা বড়সড় চাল দেওয়া। এই পুরো ঘটনাটা একটা বড় প্রশ্ন আমাদের সামনে রেখে যায়। বিশ্ব যেভাবে পাল্টাচ্ছে, তাতে কি ভবিষ্যতে একটা সার্বভৌম দেশ বা তার ভূখণ্ড ও কেনাবেচার পণ্য হয়ে দাঁড়াবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।